কে কে ওখানে? কিন্তু বাইরে কেউ নেই, তবে জানলার কাছে ধীরে ধীরে এক ছায়া ফুটে ওঠে। না, আমাকে ক্ষমা করুন। আমি আমি ভুল করেছি, আমি। ক্ষমা করুন আমাকে। এই গ্রামে আমি এক অশুভ ছায়া দেখতে পাচ্ছি হরিদাস। তোমাদের সন্তান বিপথে যেতেই পারে না। তুমি যা ভালো বুঝো তাই করো। আমি তোমার সিদ্ধান্তে সব সময় পাশে আছি। তার মাথায় শুধুই বদ মতলব জন্মাতে থাকে। আর এইভাবেই 20 বছর কেটে যায়। অর্জুন এখন বলিষ্ঠ এবং সুপুরুষে পরিণত হয়েছে। এই গ্রামের অবস্থা ভালো নয় হরিদাস বাবু। জমিদার বাবু আর কোথায় আছেন? তৈরি হও সবা, তৈরি হও, আমাদেরকে লড়তে হবে। হঠাৎ বট গাছের পাতা কাঁপতে শুরু করে, শীতল বাতাস বয়ে যায়, সেই রহস্যময় পাথরটি আবার জ্বলজ্বল করতে থাকে। আজ থেকে অনেক দিন আগের কথা। প্রাচুর্যে ভরা এক গ্রাম প্রতাপগড়, যেখানে প্রতিটি মানুষের জীবন ছিল শান্তিময়। সেই গ্রামের জমিদার ছিলেন হরিদাস বাবু। তার বিপুল ধন সম্পদ, প্রজাদের প্রতি ভালোবাসা ও মমতার জন্য আশেপাশের গ্রামেও তার খ্যাতি ছিল। কিন্তু তার জীবনে বিষ ফোড়ার মতো ছিল এক নায়েব, রমেশ, যার কুটিল ষড়যন্ত্র ছিল হরিদাস বাবুর স্বপ্নেরও অতীত। রমেশ, ইদানিং ধানের ফলন তো বেশ ভালোই হয়েছে। প্রজাদের জন্য কর কিছুটা কমিয়েই দাও, তাদের খাওয়া পড়ার জন্য কোনো কষ্ট না হয়। দেখো, হ্যাঁ জমিদার বাবু, কর কমালে রাজস্ব কমে যাবে। রাজস্ব কমলে উন্নতি হবে কিভাবে? উন্নতি তো শুধু রাজস্বে নয় গো রমেশ, প্রজাদের মঙ্গলেই আমাদের প্রকৃত উন্নতি। তাদের মুখে হাসি থাকলেই আমাদের জমিদারি সমৃদ্ধ হবে। এই দয়ালু মনোভাব নিয়ে আর জমিদারি করতে হবে না। বয়সের সাথে সাথে হরিদাস বাবুর মাথা একেবারে কাজ করা বন্ধ করে দিয়েছে। আরে বাবা, ফসল ভালো হলে তবেই তো নিজের আখেরটা বুঝে নিতে হয়। এভাবে চললে আমার ভবিষ্যৎ শেষ। এবার বোধহয় এই জমিদারি নিজের হাতে তুলে নেবার সময় এসেছে। নায়েব মশাই নিজের মনের মধ্যে জমিদারকে ধ্বংস করার এক কুটিল ষড়যন্ত্র করতে থাকে। আর উদার প্রাণ হরিদাস বাবু এই সবের ঊর্ধ্বে নিজেকে প্রজাদের সেবায় নিবেদিত করেন। হরিদাস বাবুর একমাত্র ছেলে অর্জুন বড় আদরের, ভারী মিষ্টি তার স্বভাব, খুবই বাধ্য। আজ তার হাতে খড়ির সময় এসেছে। বহু প্রতীক্ষার অবসানে অর্জুনের জন্মের পর তার হাতে খড়ি উপলক্ষে কুলগুরু আসছেন জমিদার বাড়িতে। গুরুদেবের আশীর্বাদ ছাড়া তার শিক্ষা যে অপূর্ণ রয়ে যাবে। আজ অতি জাঁকজমকের সাথে গুরুদেবকে অভ্যর্থনা জানাতে সজ্জিত হয়েছে জমিদার বাড়ি। কি হরিদাস, বড় চিন্তিত দেখাচ্ছে তোমায়। গুরুদেব, আপনি তো সর্বজ্ঞ, আমার মনের কথা তো আপনি সবই জানেন। এই গ্রামে সমস্ত গ্রামবাসী আপনার আশীর্বাদে সুখেই আছে গুরুদেব। কিন্তু আমার অবর্তমানে আমাদের অর্জুন কি পারবে এই দায়িত্ব সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে? চিন্তায় তো আমার আর রাতে ঘুম আসে না গুরুদেব। চিন্তার বিষয় তো বটেই, তবে তা অর্জুনকে নিয়ে নয় হরিদাস। তুমি অত্যন্ত সরল, তাই অনেক কিছুই তোমার চোখ এড়িয়ে যায়। এই ধন সম্পদ অর্জুনকে কি সৎ এবং ভালো মানুষ হতে দেবে? এই প্রাচুর্য অর্জুনকে বিপথে না চালিত করে। এই গ্রামে আমি এক অশুভ ছায়া দেখতে পাচ্ছি হরিদাস। তোমাদের সন্তান বিপথে যেতেই পারে না। তোমার বংশে আমার পূজ্য গুরুদেবের আশীর্বাদ আছে। তুমি যত দ্রুত সম্ভব অন্যত্র স্থানান্তর করো। তোমার অর্জুনের অনেক দায়িত্ব, তাকে এই বৈভব থেকে দূরে সাধারণ মানুষের মাঝে বড় করো। এই নাও, এই মন্ত্রপুত পাথর তোমায় দিচ্ছি।
যা আমার গুরুদেব আমায় দিয়েছিলেন। যেদিন এই পাথর রক্তবর্ণ ধারণ করবে, জানবে অর্জুনের পরীক্ষার সময় উপস্থিত। যদি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়, আমি নিজে এসে তাকে এই জমিদারের আসনে তাকে অধিষ্ঠিত করব। এই কথা আমি দিলাম। এ কোনো সাধারণ বালক নয়। আমার আশীর্বাদ সর্বদাই তোমাদের সাথে আছে। গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে হরিদাস বাবু আগত দুর্যোগের আশঙ্কায় উদ্বিগ্ন চিত্তে গুরুদেবকে বিদায় জানান। শোভা, তুমি তো সবই শুনলে। সেই গ্রামে কিছু অশুভ হতে চলেছে, আর এই অবস্থায় গুরুদেব আমায় গ্রাম ছেড়ে চলে যেতেও বলেছেন। এটা কি করে সম্ভব বলো তো? গ্রামের মানুষকে আমি এইভাবে ফেলে কিভাবে চলে যাব? গুরুদেব যখন আদেশ দিয়েছেন, নিশ্চয়ই মঙ্গলের জন্যই বলেছেন। আমার মনে হয় আমাদের গুরুদেবের আদেশকে অনুসরণ করা উচিত। আমার শুধু চিন্তা, অর্জুনের কোনো বিপদ না হয়। ঠিক বলেছ। আমি চাই সে যেন ভালোভাবে মানুষ হোক। তাকে প্রকৃত মানুষের মতন মানুষ হতেই হবে। তার জীবনে বড় পরীক্ষা আসতে চলেছে, তার জন্য অর্জুনকে তৈরি করতে হবে। তাহলে আমরা এখন কি করব? আমরা পাশের গ্রামেই চলে যাব। একেবারে সাধারণ মানুষের মতন জীবন যাপন করব। আমি চাই অর্জুন গ্রামবাসীদের মধ্যে থেকেই বড় হোক, তাদের কষ্টটাকে বুঝুক। তুমি যা ভালো বুঝো তাই করো। আমি তোমার সিদ্ধান্তে সব সময় পাশে আছি। গুরুদেবের বলা কথাগুলো শুনে হরিদাসবাবু চিন্তিত হয়ে পড়েন। সেদিনের সেই সিদ্ধান্ত বদলে দিল হরিদাসবাবু এবং তার পরিবারের জীবন। এবং এইভাবেই 2-3 বছর কেটে যায়। তারা জমিদারি ছেড়ে এক সাধারণ জীবনের দিকে এগিয়ে গেল এবং এর সাথে সাথেই প্রতাপগড়ে নেমে এলো ঘোর অন্ধকার। হরিদাসবাবু পরিবারকে নিয়ে পাশের গ্রামে চলে গেলেন। তিনি নিজের পরিচয় গোপন করে একটি সাধারণ কুঁড়ে ঘরে উঠলেন। ছোট অর্জুন জানতেই পারল না জমিদারি কি, অর্থ সম্পদ কি। সে জানে যে বাবা মা যেখানে, সেখানেই তার সব কিছু। মা, আমরা এখানে কেন এসেছি? ওই ঘরটাও তো খুবই ছোট, আর এখানে তো আমার খেলার সাথীও কেউ নেই, আর এখানে তো কোনো বন্ধুও নেই আমার। আমি খেলবো কার সাথে? অর্জুন, এই গ্রামে অনেক মানুষই আছে যারা আমাদের মতো ভাগ্যবান নয়। আমরা তাদের সঙ্গেই থাকবো, কেমন? তাদের জীবন বোঝার চেষ্টা করব। এতে তুমি অনেক কিছু শিখতে পারবে, বুঝলে? কিন্তু বাবা, আমরা আগের বাড়িতে যাব না? যাব বাবা, নিশ্চয়ই যাব। ওখানে তো আমরা অল্প কিছুদিনের জন্যই ছিলাম। এখন এটাই আমাদের বাড়ি, তাই এখানেই আমাদেরকে থাকতে হবে। বাবা, এখানে আমরা একসঙ্গে থাকবো। তুমি দেখবে এখানে অনেক কিছু শেখার আছে, অনেক বন্ধু হবে তোমার। এদিকে জমিদারের অনুপস্থিতিতে রমেশের মনে তখন খুব আনন্দ। তার মাথায় শুধুই বদ মতলব জন্মাতে থাকে। সুযোগ বুঝে জমিদারির পুরো দখল নেওয়ার প্রস্তুতি শুরু করে সে। এই জমিদারি এখন পুরোপুরি আমার। জমিদার বাবু আর এখন এখানে নেই, তাই আমি যা চাই তাই হবে। কর বাড়িয়ে দাও, আর যারা দিতে না পারবে তাদের জমিটা কেড়ে নাও। কিন্তু রমেশবাবু, যদি জমিদার ফিরে আসেন? সে যদি ফিরে আসে, আমি তার জন্য বড় চমক রেখেছি। এই জমিদারি থেকে তোকে তাড়ানোর সব ব্যবস্থা আমি করেছি। রমেশের ষড়যন্ত্র ক্রমেই জমিদারির উপর অন্ধকারের ছায়া ফেলতে থাকে। এই অন্ধকারের মধ্যেই হরিদাসবাবু যাতে ফিরে না আসে তার গল্প বোনা শুরু হতে থাকে। অর্জুন গ্রামের শিশুদের সঙ্গে বন্ধুত্ব করে মানুষের দুঃখ দুর্দশা বুঝতে শুরু করে। ছোট থেকেই সে মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ায়। একদিন সে এক গরিব ছেলেকে দেখে যে সে গাছতলায় বসে কাঁদছে। তুমি
কাঁদছো কেন? আমার আমার খুব খিদে পেয়েছে, দুদিন ধরে কিছুই খাইনি। কেন, তোমার বাড়িতে খাবার নেই? আমাদের বাড়িতে কিছুই নেই, বাবা অসুস্থ, বাবা কাজ করতে পারে না। আমরা কত আরামে থেকেছি, আর এখানে মানুষ খেতে পায় না। বাবা ঠিকই বলেছেন, আমি বড় হয়ে সবাইকে সাহায্য করব। তুমি আমার বাড়িতে চলো, আমি ঠিক কিছু ব্যবস্থা করব। অর্জুন ছোট ছেলেটিকে বাড়ি নিয়ে আসে এবং তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়ে বলে, যতদিন না তোমার বাবা সুস্থ হয়, তুমি এসে খাবার নিয়ে যেও, আর আমায় তুমি নিজের দাদা মনে করো। সেদিনের সেই ঘটনায় অর্জুন গ্রামবাসীর মনে এক বিশেষ জায়গা করে নেয়। অর্জুনও বুঝতে পারে জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো মানুষের সেবা করা, সেবাই পরম ধর্ম। এ মাস থেকে কর দ্বিগুণ হবে। যার টাকা নেই তার জমি জিরেত কেটে নেওয়া হবে, আর যদি কেউ প্রতিবাদ করে তাহলে তার শাস্তি নিশ্চিত। রমেশবাবু, গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা যদি বিদ্রোহ করে? বিদ্রোহ ওরা কিছুই করতে পারবে না। আমি যেভাবে চাই সেভাবেই চলবে। আর যদি কেউ বেশি কথা বলে তাহলে তার জন্য আমার লোকেরা আছে। গ্রামবাসীরা নায়েবের শাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকে। গ্রামবাসীরা জমিদার হরিদাস বাবুর ফিরে আসার জন্য প্রার্থনা করতে থাকে। ঠাকুমা, আপনি কাঁপছেন কেন? কি হয়েছে আপনার? বাবা, আমার জ্বর এসেছে, বাড়িতে কেউ নেই, ওষুধ আনতে পারিনি গো। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি খাবার আর ওষুধ নিয়ে আসছি। বাবা, তুমি তো সত্যি দেবতার মতো। এমন সন্তান থাকলে গ্রামের লোকের আর দুঃখ থাকে না। সেই বৃদ্ধার কৃতজ্ঞতা অর্জুনের মনে এক গভীর ছাপ ফেলে। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে বড় হয়ে সে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে। এইভাবেই অর্জুন গ্রামবাসীদের মধ্যে থেকে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। আর এইভাবেই 20 বছর কেটে যায়। অর্জুন এখন বলিষ্ঠ এবং সুপুরুষে পরিণত হয়েছে। একদিন প্রতাপগড় থেকে ডাকে এক চিঠি আসে। চিঠি লিখেছেন গ্রামের পাঠশালার মাস্টার মশাই। প্রণাম নেবেন জমিদার বাবু, আশা করি আপনারা কুশল আছেন। অর্জুন নিশ্চয়ই অনেক বড় মাপের মানুষ তৈরি হয়েছে। এই গ্রামের অবস্থা ভালো নয় হরিদাস বাবু। রমেশ দিন দিন করের বোঝা বাড়িয়ে চলেছে। গ্রামবাসীর ঘর বাড়ি কেড়ে নেওয়া হচ্ছে। আপনি গ্রাম ছেড়ে যাওয়ার পর বহু মানুষ না খেতে পেয়ে করের বোঝায় মারা গিয়েছে। আপনার শীঘ্র প্রত্যাবর্তন একমাত্র কাম্য। এই চিঠির কথা রমেশ যেন জানতে না পারে। ভালো থাকবেন, ইতি মাস্টার মশাই। জমিদার বাবু নাইব রমেশের কীর্তিকলাপ জানতে পেরে যেন আকাশ থেকে পড়লেন। তবে কি এই দিনের ইঙ্গিতই করেছিলেন গুরুদেব? তবে কি এবার অর্জুনের পরীক্ষার সময় এসে গেছে? রমেশ তাহলে বেইমানি করলো? আমাদের অবর্তমানে এইভাবে সে অনাচার করে চলেছে, আর এতদিন আমরা তা জানতেও পারিনি। এত বড় বিশ্বাসঘাতক, ভাবা যায় না। আমি সবই জানি শোভা, কিন্তু সময় না আসা পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। রমেশ এখন অনেক শক্তিশালী। কিন্তু তুমি তো কখনো অন্যায়ের সামনে মাথা নত করনি। আমি জানি তুমি ঠিকই এর একটা উপায় বের করবে। সময় এলে আমি নিশ্চয়ই ফিরব।
অর্জুনের পরীক্ষারও তো সময় এসে গেছে। তৈরি হও সবা, তৈরি হও, আমাদেরকে লড়তে হবে। এই কথোপকথনে হরিদাস বাবু নিজের ভেতরের শক্তি খুঁজে পান। তিনি বুঝতে পারেন খুব শীঘ্রই তাকে নাইবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাবু, আমার কাছে কর দেওয়ার মতো কিছু নেই। এই বছর ফসল ভালো হয়নি। আপনি আমাকে একটু সময় দিন। সময়? তুমি জমিদারের নিয়ম জানো না? সময় দেওয়া মানে আমাদেরও ছাড় দেওয়া। আমি এই জমি তোমার কাছ থেকে কেড়ে নেব। রমেশ বাবু, জমিদার বাবু কখনো এমন শাস্তি দিতেন না। তিনি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতেন। জমিদার বাবু আর কোথায় আছেন? এই জমিদারি এখন আমার। তোমরা সবাই এটা বুঝে নাও। একজন সাহসী প্রজা রমেশের কথাগুলো গোপনে পুরো গ্রামবাসীকে জানিয়ে দেয়। এই খবর দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। রমেশের কথায় গ্রামবাসীর মনে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। সবাই বুঝতে পারে যে তাদের জমিদার হরিদাস বাবুর অজান্তে এই নায়েব শুধু নিজের স্বার্থ চরিতার্থ করতে চায়। অন্যদিকে অর্জুন এখন 21 বছরের যুবক। সে এখন একজন সাহসী ও বুদ্ধিমান সুপুরুষে পরিণত হয়েছে। একদিন সে জানতে পারে যে পাশের গ্রামের জমিদার রমেশ গ্রামের প্রজাদের ওপরে অন্যায় করছে। গ্রামের কিছু নিরীহ মানুষের জমি, অর্থ জোর করে দখল করে নিয়েছে। তাদের ওপর জোর জুলুম চালাচ্ছে, যা সহ্যের বাইরে। গ্রামের মানুষ অসহায় হয়ে পড়েছে। তুমি বলছো রমেশ তোমাদের জমি জোর করে নিয়ে নিয়েছে? হ্যাঁ ভাই, আমার বাবার জমি নিয়ে গেছে। বলেছে কর দিতে পারেনি, তাই জমি তার। এ তো অন্যায়। রমেশের বিরুদ্ধে কিছু একটা করা দরকার। তা আমরা কি করতে পারি? সে খুব শক্তিশালী। বাবার কাছে শুনেছি সে আমাদের জমিদারকে ঠকিয়ে এখন নিজে জমিদার হয়ে বসেছে। আমাদের জমিদার খুব ভালো মানুষ ছিলেন। আজ তিনি কোথায় আছেন তা কেউ জানে না। এটা খুবই চিন্তার বিষয়। কিন্তু এভাবে বসে থাকলে তো হবে না ভাই। কিছু একটা উপায় বের করতেই হবে আমাদের। যেন শক্তি দিয়ে সবকিছু হয় না, বুদ্ধি দিয়ে আমাদের কাজ করতে হবে। আমি একটা উপায় বের করব। অর্জুন তার বাবার শিক্ষা আর নিজের সাহসিকতাকে সম্বল করে রমেশের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার পরিকল্পনা করে। গ্রামের পরিস্থিতি শোচনীয় হতে দেখে হরিদাসবাবু নিজের পরিচয় প্রকাশ করার সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন অর্জুন এখন পরিণত হয়েছে, সে জমিদারির দায়িত্ব নেওয়ার উপযুক্ত হয়েছে। শোভা, আমি আর লুকিয়ে থাকতে পারছি না। আমার গ্রামবাসীরা কষ্টে আছে, আর আমি কিছুই করতে পারছি না। নিজেকে খুব অসহায় লাগছে। তুমি কি আবার জমিদারির দায়িত্ব নিতে চাও? হ্যাঁ, এখনই সময় এসেছে, আর অর্জুনকে আমার সঙ্গে নিতে হবে। এই রাতেই হরিদাসবাবু ও অর্জুন পরিকল্পনা করেন কিভাবে রমেশের কৌশলকে ব্যর্থ করে জমিদারির দায়িত্ব পুনরুদ্ধার করবেন। অর্জুন, তুমি জানো কি এই জমিদারি একদিন আমাদেরই ছিল? অর্জুন বিস্ময়ে চমকে ওঠে। এতদিন সে শুনে এসেছে তারা এক সাধারণ পরিবার, কিন্তু এখন কি বাবা, এ আপনি কি বলছেন? জমিদারি? আমরা তো শুধু সাধারণ মানুষ বাবা। এই দেখো শোভা, গুরুদেবের দেওয়া পাথর রক্তবর্ণ হয়ে গেছে। তৈরি হও শোভা, তৈরি হও, আমাদেরকে লড়তে হবে। হরিদাসবাবু ধীরে ধীরে উঠে দাঁড়ান। তিনি গিয়ে ঠাকুরের আসন থেকে পাথরটি নিয়ে এলেন এবং শোভাদেবী একটি পুরনো লোহার বাক্স বের করলেন। বাক্সটি খোলার সঙ্গে সঙ্গে পুরনো কাগজপত্র, রত্ন খচিত একটি সোনার শিলমোহর দেখা যায়। এই কাগজগুলোই প্রমাণ যে আমরা এই জমির প্রকৃত অধিকারী। এই শিলমোহর আমাদের পূর্বপুরুষদেরই চিহ্ন, আর এই পাথর এটি আমাদের রক্ষা কবচ।
অর্জুন হাত বাড়িয়ে সেটি ধরতেই মনে হয় তার শরীর কেঁপে উঠল, যেন এক অলৌকিক শক্তি প্রবাহিত হচ্ছে তার ভেতর। রমেশ সেই বিশ্বাসঘাতক আমাদের সব কিছু ছিনিয়ে নিয়েছে। সে চক্রান্ত করে আমাদের জমিদারি কেড়ে নিয়েছে, গ্রামবাসীদের অত্যাচার করেছে। গুরুদেবের আদেশে আমরা তোমায় নিয়ে এই গ্রামে চলে আসি। তিনি বলেছিলেন এই পাথর যখন রক্তবর্ণ ধারণ করবে তখন তোমায় গ্রামের সেই দুর্ভাগ্য মোচনের মহান যজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হবে। গ্রামের দুর্দশা নাশ করে তোমায় এবার এই জমিদারি নিজের হাতে তুলে নিতে হবে অর্জুন। সময় বড়ই কম, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বাবা, এতদিন আপনি এসব লুকিয়ে রেখেছিলেন আমার থেকে। আমরা কি কখনো চেষ্টা পর্যন্ত করিনি আমাদের জমিদারি ফেরত পাবার? আমি চেষ্টা করেছিলাম, কিন্তু একা একা পারিনি অর্জুন। তবে এখন তুমি বড় হয়েছ, আমি বিশ্বাস করি তুমি এই অন্যায়ের অবসান নিশ্চয়ই ঘটাতে পারবে। বাবা, আমি শপথ করছি আমি আমাদের জমিদারি ফিরিয়ে আনব। আমি রমেশের অন্যায়ের শেষ করব। তবে মনে রেখো অর্জুন, ক্ষমতা কেবল শক্তিতে আসে না, আসে বুদ্ধি আর সততায়। তোমাকেও বুদ্ধি ও সাহস দুটোই কাজে লাগাতে হবে। গ্রামের লোকজন কিছুটা নড়ে চড়ে বসেছে, কিন্তু ওদের মাথা নিচু রাখতে বেশি দিন লাগবে না। টাকার ভয় দেখিয়ে ওদের চুপ করিয়ে দেব। এই রমেশবাবু, আপনি জানেন না হরিদাসবাবু ফিরে এসেছেন। গ্রামের মানুষ আবার তার নেতৃত্ব মানতে শুরু করেছে। হঠাৎ জানলার বাইরে একটা ঝলকানি, যেন বিদ্যুৎ চমকালো, কিন্তু আকাশ পরিষ্কার। বাতাসে এক অদ্ভুত শীতলতা নেমে আসে, কে ওখানে? কিন্তু বাইরে কেউ নেই। তবে জানলার কাছে ধীরে ধীরে এক ছায়া ফুটে ওঠে, এক জোড়া আগুনের মতো দৃষ্টি। রমেশ আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতে পারে কিছু একটা ঘটতে চলেছে। ভাইয়েরা, ন্যায় প্রতিষ্ঠার জন্য কি আমরা প্রস্তুত? আমাদের হাতে কিছু নেই, কিন্তু আমাদের হৃদয়ে সাহস আছে। হঠাৎ বট গাছের পাতা কাঁপতে শুরু করে, শীতল বাতাস বয়ে যায়। সেই রহস্যময় পাথরটি আবার জলজল করতে থাকে। গ্রামবাসীরা আজ ভয়হীন, তাদের চোখে প্রতিশোধের আগুন, বুক ভরা সাহস। তারা জানে আজই রমেশের শাসনের শেষ দিন। অত্যাচার শাসন আর নয়, আমরা আমাদের জমিদারকে ফিরে চাই। হঠাৎ বাতাসে এক অদ্ভুত আওয়াজ হয়, যেন কেউ মন্ত্র পড়ছে। গাছের পাতা অস্বাভাবিকভাবে দুলতে থাকে। না, এটা সম্ভব নয়। কোথায় আমার লাঠিয়াল? যাও যাও, মেরে ওই গ্রামবাসীদের বন্দি করো। এক ঝলক আলো আসে, আর রমেশ হঠাৎ শক্তিহীন হয়ে মাটিতে পড়ে যায়। তার মুখে এক আশ্চর্য আতঙ্কের ছাপ। প্রকৃতির অভিশাপ পড়েছে রমেশের ওপর। তার শরীর থেকে সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। অবশেষে সে পরাজিত হয় গ্রামবাসীর কাছে। এক ঝলক তীব্র আলোয় গুরুদেব আবার হাজির হন, কিন্তু এবার তিনি আগের চেয়েও মহিমান্বিত। তার শরীর থেকে সোনালি আভা ছড়াচ্ছে। সত্যকে কখনো দমন করা যায় না রমেশ। তোমার কৃতকর্মের ফল ভোগ করার সময় এসে গেছে। না, আমাকে ক্ষমা করুন। আমি ভুল করেছি আমি। ক্ষমা করুন আমাকে। পুরো গ্রাম বিস্ময় তাকিয়ে থাকে। তারা যেন স্বপ্ন দেখছে, কিন্তু কেউ তার কান্নায় করুণা দেখায় না। মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে যায়। গুরুদেব, আপনি আবার ফিরে এলেন। হরিদাস, আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি। এবার তোমার কর্তব্য অর্জুনকে এই জমিদারি সঁপে দেওয়া। আমি তোমায় কথা দিয়েছিলাম আমি নিজে হাতে অর্জুনের অভিষেক করব। আমায় তো কথা রাখতেই হবে। বাবা অর্জুন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবারে গ্রামবাসীর দায়িত্ব গ্রহণ করো।
বাবা, এবার আমাদের এই গ্রামকে নতুন আলোয় পথ দেখাতে হবে। হ্যাঁ অর্জুন, এই জমিদারি আর কখনো অন্যায়ের স্থান হবে না। এটি হবে সত্য ও ন্যায়ের প্রতীক। গ্রামবাসীদের আনন্দ উল্লাসে চারিদিক মুখরিত হয়ে ওঠে। প্রকৃতি আবার স্বাভাবিক হয়, বাতাসে শান্তির সুবাস ছড়িয়ে পড়ে। সেই রহস্যময় পাথরটি এখনো আলোকিত, যেন ভবিষ্যতে আবার ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রস্তুত।